চমকে গেলেন না? আজকে নতুন বাংলায় আপনাদের সরাসরি প্যারিসে নিয়ে যাব। প্যারিসে ট্রেনে যাচ্ছিলেন ডাক্তার শারদত্ত মুখার্জি। আরজি করে ঘটে চলা ক্রমবর্ধমান যে পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, যন্ত্রণাময় পরিস্থিতি নিয়ে আমরা বারবার বিভিন্ন ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছিলাম। আমি ডাক্তার শারদত্ত মুখার্জি অত্যন্ত নামী একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তিনি এই মুহূর্তে প্যারিসে আছেন। আমি ফোন করতেই ফোনটা আচমকা বেজে উঠলো। ফোনটা ধরলেন, ধরেই বললেন, "শর্মাবাবু, আমি এই মুহূর্তে প্যারিসের ট্রেনের ভেতরে ট্রেন যাত্রা করছি, ট্রেনের মধ্যে রয়েছি।" আমি একটু চমকে উঠেছিলাম যে আপনি প্যারিসের ট্রেনের মধ্যে, তাও এই কলকাতা থেকে আপনি ফোন পেলেন, ফোন ধরতে পারলেন? বললেন, "হ্যাঁ, ধরতে পেরেছি ফোনটা। প্রথমে একটু সময় লাগছিল, মনে হচ্ছিল একটা ফোন ঢুকছে, শেষ পর্যন্ত ফোনটা এলো।" আমি তাকে প্রশ্ন করেছিলাম, "আচ্ছা, আপনি এই মুহূর্তে প্যারিসে রয়েছেন, আপনি যদি কলকাতায় থাকতেন, কলকাতার খবর সম্বন্ধে সম্বন্ধে ওয়াকিবহাল আছেন? আরজি করে মেডিকেল কলেজ হসপিটালে কী হচ্ছে, কী কাণ্ড ঘটছে? 31-এর এক কন্যাকে বীভৎসভাবে খুন করা হলো, নির্যাতনের পর খুন হলো, তারপর একটা সরকার কভার আপ মিশন করছে। কখনো বিনীত গোয়েল, কখনো মুরলী, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ভাইপোকে নামিয়ে বলছেন এনকাউন্টার করাতে হবে। এসব পরিস্থিতি যে কঠিনতম পরিস্থিতি। আপনি একজন প্রতিষ্ঠিত ডাক্তার, কলকাতার বুকের প্রতিষ্ঠিত ডাক্তার, আপনি প্যারিসে রয়েছেন। আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন আপনার যন্ত্রণার কথাগুলো। বলুন, আমি প্যারিসে থেকে সমস্ত কথা, সমস্ত তথ্য আহরণ করছি। ইন্টারনেটের যুগ, ফলে সমস্ত খবর প্যারিসেও পৌঁছে যাচ্ছে। ডাক্তার শারদত্ত মুখার্জি কিন্তু চমকে ওঠা কিছু তথ্য দিলেন, যেটাতে আমিও চমকে উঠলাম। আর সেই জন্যই নতুন বাংলায় সেই বিষয়টা নিয়ে এলাম। বললেন যে, আমি তাকে প্রশ্ন করেছিলাম, "আচ্ছা, এই রোগী কল্যাণ সমিতি সাবজেক্টটা কী? আমরা শুনেছি হসপিটালগুলো পরিচালনার জন্য একটা পলিটিক্যাল টিম তৈরি করে দেন। কখনো কোনো এমএলএ বিভিন্ন জায়গায় কোনো মিনিস্টার, তাকে রোগী কল্যাণ সমিতির সভাপতি করে দেওয়া হয়, দিয়ে 10-15 জন একটা টিম করে দেয়, তারা হসপিটালগুলোকে চালান। এবং যদি বিরোধী দলের কোনো বিধায়ক সেই অঞ্চলে থাকেন, যার অঞ্চলে ধরুন সুপার স্পেশালিটি বা সরকারি হসপিটাল, তাকে কিন্তু রোগী কল্যাণ সমিতির সভাপতি করা হয় না।" আমার এরকম একটা অভিজ্ঞতা আছে, আমি জানি। আমরা যেখান থেকে প্রতিবেদন পেশ করছি তার খুব কাছে স্বাগত দত্ত হসপিটাল। তখন এখানকার কামারহাটির বিধায়ক ছিলেন মানস মুখোপাধ্যায়। তাঁকে রোগী কল্যাণ সমিতির সভাপতি না করে তৃণমূল কংগ্রেসের অন্য কোনো একজন নেতাকে রোগী কল্যাণ সমিতির সভাপতি করা হয়েছে। আর এই রোগী কল্যাণ সমিতির সভাপতিরা বকলমে সমস্ত ঠিকাদার, এজেন্সি, হসপিটালের সমস্ত কিছু এরাই বকলমে অ্যাপয়েন্ট করেন, এবং এর মধ্যে থাকেন বিশাল দুর্নীতি। এই যে ঠিকাদার এজেন্সি যারা সিকিউরিটি সার্ভিস দেবেন, বা ধরুন বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড যেগুলো থাকে না, এখন সবটাই তো কন্ট্রাকচুয়ালি, এই যে যারা হসপিটালগুলোকে পাহারা দেবেন, তারা কারা? ওই ঠিকাদার এজেন্সির হাতে থাকে। এই ঠিকাদার এজেন্সি আবার বকলমে তৃণমূল নেতাদের খুশি করেন, তুষ্ট করেন। ডাক্তার শারদত্ত মুখার্জি প্যারিসের ট্রেনে বসে বলছেন, আমি তার কথাটা যদি ভুল না শুনে থাকি, বলছেন ওই 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 আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তার সন্দীপ ঘোষ প্রচুর স্ক্যামের সঙ্গে জড়িত, সেগুলো উল্লেখ করেছেন, আপনারা শুনবেন। কিন্তু তার সঙ্গে যেটা অ্যাড করলেন সেটাও মারাত্মক, যে ওইখানে যে ওই ঠিকাদার এজেন্সি যারা সিকিউরিটি সার্ভিসের লোক সাপ্লাই করে না, এই ঠিকাদার এজেন্সি আবার ওই রোগী কল্যাণ সমিতির যিনি হেড, তার বাগান বাড়িতে, সেখানেও আবার সিকিউরিটি সার্ভিসগুলো দেয়। অর্থাৎ বুঝতে পারছেন স্বার্থের ব্যাপার, সংঘাত। অর্থাৎ আমাকে তুমি খুশি করছো, তাই তোমাকেও আমি খুশি করে ঠিকাদারি এজেন্সি দিচ্ছি। চমকে ওঠা রোমহর্ষক আরও কিছু তথ্য দিলেন ডাক্তার শারদত্ত মুখার্জি নতুন বাংলায়। শুনুন। নমস্কার ডাক্তারবাবু, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলছি আপনি? হ্যাঁ আছি, ভালো নেই। কলকাতায় যা অবস্থা, আপনি তো এই মুহূর্তে অসম্ভব। আপনি তো এই মুহূর্তে প্যারিসে রয়েছেন, ট্রেনে রয়েছেন। সেইখানে আমরা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করলাম যে এইটা বিষয়টা জানার, মানে আপনার বক্তব্যটা নেওয়ার জন্য, যে কলকাতায় যা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে, দেখুন খুব নির্মম একটা হত্যাকাণ্ড ঘটলো, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হলো। আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, আপনি দীর্ঘদিন চিকিৎসক হিসেবে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করেছেন। আমরা যে বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করছি, যেটা বাংলায় মেইনস্ট্রিম মিডিয়া সেভাবে করছে না, সেটা হচ্ছে এই সমস্ত সরকারি হসপিটালগুলোর ভেতরে, এন্টায়ার সিকিউরিটি সিস্টেমটা বহু বছর ধরে কোলাপস করে রাখা হয়েছে ওই রোগী কল্যাণ সমিতির নাম করে। সেইখানে ঠিকাদারি সংস্থাকে দিয়ে আনট্রেন্ড, আনস্কিলড সমস্ত রাজনৈতিক কর্মীদের বসিয়ে রেখে দেওয়া হয়, সেখানে তাদের ওই সিকিউরিটি সার্ভিসের কাজ করানো হয়। আলটিমেটলি যে কেউ তার সুযোগ নিতে পারে, যা ঘটলো 4 তলার সেমিনার রুমে। দ্বিতীয়ত হচ্ছে, যে পয়েন্টটা আরো জানতে চাইবো, সরকারি হসপিটালগুলোর মধ্যে সিসিটিভি কভারেজ আপনি কি, আপনার অভিজ্ঞতা কি, এই দুটো নিয়ে একটু আলোকপাত করবেন?
ঠিক আছে, প্রথমটার উত্তর দিই। প্রথমটা যে একদম ঠিকই বলেছেন সন্ময়দা, এই যে সরকারি হাসপাতালগুলোর মধ্যে যে প্রাইভেট সিকিউরিটি এজেন্টদের বা কোম্পানিদের কাজ দেওয়া আছে বা কর্মভার দেওয়া হয়েছে, এটা পুরোপুরি হচ্ছে এই বিধায়ক এবং শাসক দলের যারা এই রোগী কল্যাণ সমিতি নামক একটি অকল্যাণীয় জিনিস তৈরি করেছেন, তার পৃষ্ঠপোষকতা যারা করেন তারাই কিন্তু এখানে চাকরি পান, এই টেন্ডার গুলো পান। আরজি করে সমস্যায় আসি। আরজি করে যে সিকিউরিটি সংস্থা এই কার্যভার পেয়েছেন, ওই ভারপ্রাপ্ত সংস্থার যিনি মাথা, তিনি একজন নামকরা, নামজাদা, নামচিন বিধায়ক, যিনি রোগী কল্যাণ সমিতি আরজি করেও আছেন এবং বেশ বড়সড় কিছু কিছু স্বাস্থ্য সংস্থার সঙ্গে জড়িত। ওনার বাগান বাড়িতে তারা প্রাইভেট কাজকর্ম করে। আমাদের বাহ, কাছে বাহ, বাহ। এর পুষ্টিকরণের জন্য পুষ্টিকরণও করতে পারি আমরা। এক। দ্বিতীয় হচ্ছে এই যে সিভিক ভলান্টিয়ার নামক যে জিনিসটা চালু হয়েছে পশ্চিমবঙ্গে, তার ছায়া তো আমরা দেখতেই পাচ্ছি, আরজি করে পড়েছে। এগুলো হচ্ছে শাসক দলের পৃষ্ঠপোষকতা পদলেহন যারা করেছেন, তারাই আজকে হচ্ছে সিভিক ভলান্টিয়ার। বেসিক্যালি টিএমসি ভলান্টিয়াররাই এখন হচ্ছে বকলমে সিভিক ভলান্টিয়ার। এই দুটোর দুষ্কৃতি যা চলে, করাপশন, সেটা আরজি করে কিন্তু মাথা চাড়া দিয়েছে একজন বিধায়ক এবং একজন কলঙ্কিত অধ্যক্ষর জন্য, যার নাম ডাক্তার সন্দীপ ঘোষ। তার নামে আমরা লিস্ট দিতে পারি। এক হচ্ছে মৃতদেহ পাচার, 2 নম্বর বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার, 3 নম্বর টেন্ডারের কারচুপি, 4 নম্বর বিভিন্ন সময় বিভিন্ন পড়ুয়াদের ধমকি দেওয়া, ফেল করিয়ে দেওয়ার, এবং ফেল করিয়েও দিয়েছে। এবং ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, যেটা না হলে ডাক্তারি রেজিস্ট্রেশন পাওয়া যায় না, সেগুলো জবরদস্তি কিন্তু উনি আটকে রেখেছেন। সন্দীপ ঘোষ নামক ডাক্তার সন্দীপ ঘোষ নামে যিনি আরজিকরের কলঙ্কিত অধ্যক্ষ রয়েছেন, তিনি যা সব কাজ করেছেন তারা সেটি হচ্ছে ধারাবাহিকভাবে উনি কিন্তু অ্যান্টি সোশ্যাল কাজ করে এসেছেন। এক এক করে লিস্ট করলে বলতে হবে: মৃতদেহ পাচার, 2 নম্বর বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার, 2 নম্বর টেন্ডারে কারচুপি করা, 4 নম্বর ডাক্তারি পড়ুয়াদের ফেল করিয়ে দেওয়ার ধমকি দেওয়া, এবং তারা যদি অন্য কোনো শাসক দল বিরোধী কোনো কাজ করে থাকে তাদের ফেল করানো হয়, তাদের ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট রদ্দ করে দেওয়া হয় এবং তারা তাতে ডাক্তারি রেজিস্ট্রেশন না পায় তার জন্য ব্যবস্থা করে। এই যে স্বাস্থ্য অধিকর্তা রয়েছেন, ওনার কিন্তু পৃষ্ঠপোষকতায় ডাক্তার সন্দীপ ঘোষ চলছেন এবং মুষ্টিমেয় কয়েকজন ডাক্তার যারা এখন স্বাস্থ্য বদর বাজেয়াপ্ত করে ফেলেছে। আমি বললাম স্বাস্থ্য দপ্তরের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিন্তু এখন বাজেয়াপ্ত হয়ে গেছে। সেই বাজেয়াপ্ত মুষ্টিমেয় 4-5 জন ডাক্তারের হাতে। আমি জানি না স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এগুলো জানেন কিনা। যদি শাসক দলের কেউ পদলেহন না করেন, তার বদলি তো হবেই, সে নিয়ে কেউ আটকাতে পারবে না, এবং বদলার বদলি হবে। আমি বলবো এটা প্রশাসনিক টেরোরিজম বা অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজম, বা এই অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজম চলছে এই ডাক্তার সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতা যারা করে এবং এই কালীঘাটের যারা পদলেহন করে। সন্দীপ ঘোষকে এখান থেকে বহিষ্কার না করলে কোনোদিন ঠিক হতে পারে না। আর ডাক্তারবাবু, আরেকটা আমি অভিজ্ঞতা আপনার জানতে চাই। আপনি তো নিশ্চয়ই সরকারি হসপিটালগুলোতে প্রচুর যাওয়া আসা প্রাপ্তিল। আমি এটা স্পেসিফিক জানতে চাই, সরকারি হসপিটালগুলোর ভেতরে সিসিটিভি, আমি বিভিন্ন ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে জানছিলাম, যা প্রয়োজন তার 10% নেই। যে 10% আছে সেই 10%-র মধ্যেই অর্ধেক খারাপ হয়ে পড়ে থাকে। ঘটনাটা কি ঠিক? একদম ঠিক। এবং এটাও বলছি, এই সিসিটিভি দেখবেন সবগুলো টেন্ডার দেওয়া রয়েছে। এই যে টেন্ডার যারা দিয়েছে তারা কিন্তু অনেক রকম ভাবে এই টেন্ডার গ্রহণ করে। যেমন এখানে কাটমানি সিন্ডিকেট সবই চলে। এটা তো আমাদের শাসক দল এটাকে কালচার বানিয়ে দিয়েছে না, পশ্চিমবঙ্গ তথা বাঙালির কালচার এখন কাটমানি আর সিন্ডিকেট বাজি। সুতরাং এই টেন্ডার যারা ডেকে এই সিসিটিভি লাগিয়েছে তারা কিন্তু ওই নামমাত্র কতগুলি ক্যামেরা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। কেন? তারা তাদের নিজস্ব কাটমানিটা দিয়ে দিয়েছেন যথা জায়গায়। মেনটেনেন্স বলে কিছু নেই। যেখানে দরকার সেখানে সিসিটিভি নেই, আর যেখানে দরকার নেই সেখানে সিসিটিভি আছে। যেমন অধ্যক্ষের সামনের ঘর, তার দরজা, কেন অধ্যক্ষ ভেতর থেকে দেখতে পাবেন কে আসছে আর কি যাচ্ছে না, তাহলে পাতলা গলি দিয়ে উনি পালাতে পারবেন পেছনের দরজা দিয়ে, বা বলে দিতে পারবেন এখন মিটিং এ ব্যস্ত আছি। সুতরাং যেখানে দরকার নেই, যেমন অধ্যক্ষের ঘর, যেমন এমএসভিপির ঘর, যেমন স্বাস্থ্য অধিকর্তার ঘর, এদের সামনে দেখবেন খুব সক্রিয় সিসিটিভি কভারেজ। আর যেখানে যেখানে দরকার, যেমন ধরুন বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচারের জায়গা, যেমন ধরুন অপারেশন থিয়েটার থেকে ওষুধ চুরি বা ওষুধ তছরূপের জায়গা, স্টোর, এসব জায়গা কিন্তু সিসিটিভি কভারেজ নেই। বা যেখানে আনাগোনা হচ্ছে দুষ্কৃতকারীদের, যেমন ধরুন ক্যান্টিন, রেস্টুরেন্ট, কাফে, তো এই সর্বত্র কিন্তু সিসিটিভি কভারেজ নেই।
সুতরাং যেখানে দরকার সেখানে সিসিটিভি নেই, যেখানে দরকার নেই সেখানে সিসিটিভি আছে, এবং সেটা নিজেদের স্বার্থে আছে। এখানে কোনোটাই কোনো সময় মেনটেনেন্স হয় না, কারণ এগুলো যেসব কোম্পানি টেন্ডার দিয়ে লাগিয়েছে তারা কিন্তু 2 নম্বর সিস্টেমে এই টেন্ডার পেয়েছেন, এবং তার জন্য তার মেনটেনেন্স কোনোদিন তারা করেন না। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি প্যারিসের চলন্ত ট্রেন থেকে আমাদের এই বক্তব্য জানালেন। একদম দাদা, বাঙালি হিসেবে নিজে লজ্জিত, নিজে এখানে প্যারিসে রয়েছি, কিছু করতে পারছি না। আপনি জনগণের কাছে আমাদের ডাক্তারদের তরফ থেকে শারদ মুখোপাধ্যায়, বিজেপি ডাক্তার সেলের এখন আমি কনভেনার, আমাদের এই তথ্যটা সবাইকে পাঠান। আহ্বান জানাই সবাইকে, গর্জে উঠুন। আজকে আমাদের প্রতিবেশী দেশ আন্দোলন করেছে, আমরা দেখতে পেয়েছি সে আন্দোলন। আমার মনে হয় এখানে যুব সমাজ, ছাত্র সমাজ, খালি ডাক্তারি ছাত্রছাত্রীদের ব্যাপার নয়, এটা পুরো বাঙালি হিসেবে সমগ্র পশ্চিমবঙ্গে আগুন ধরে যাওয়ার মতো একটি ঘটনা ঘটেছে। আমি ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে জবাব চাইছি। যদি ওনার কোন শির দ্বারা এখন অব্দি বাজেয়াপ্ত না হয়ে গিয়ে থাকে মুখ্যমন্ত্রী, তাহলে কিন্তু উনি জবাব দিন। আর যদি শিরের দ্বারা থেকে থাকে তাহলে উনি পদত্যাগ করুন স্বাস্থ্যমন্ত্রীর স্তর থেকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।